ওয়্যারলেস অপারেটর, তোমাদের পরীক্ষা জুলাই মাসের সেকেন্ড উইকের দিকে হওয়ার প্রবল সম্ভাবনা, জুলাই মাসের মোটামুটি 10 তারিখের মধ্যে। তো তোমাদেরকে বলেছিলাম যে সর্টিং করে নিতে, অর্থাৎ মেন মেন চ্যাপ্টার যেগুলো সহজ চ্যাপ্টার স্মার্ট স্টাডি করে নিতে, যারা এখনো পর্যন্ত শুরু করোনি বা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না। যেমন আজকে এই চ্যাপ্টারটা আমি করাচ্ছি 5 নম্বর, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই চ্যাপ্টারটা সহজ আছে, বেশি কিছু বোঝার নেই, মোটামুটি একটু পড়ে নিলে, মুখস্থ করে নিলে এখান থেকে হয়তো কম করে এলেও তো 2-3টে কোশ্চেন তো আসবেই। আমি একটুকু মাত্র করাবো, 10 থেকে 15 মিনিটের একটা ক্লাস, ওখান থেকে গ্যারেন্টি 2-3 নম্বর কমন পেয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ার আগে আগে প্রথমে আমরা ওয়েভটা কি জেনে নিই। নিশ্চয় জানো যে ওয়েভের ডেফিনেশন যদি দিতে হয়, তাই ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স, মানে ওয়েভ হচ্ছে একটা আন্দোলন, একটা হচ্ছে ডিস্টারবেন্স, যেটাতে কি হয়, যে এনার্জি ট্রান্সফার হয়, যেটাতে এনার্জিটা ট্রান্সফার হয় উইদাউট দ্য নেট মুভমেন্ট অফ পার্টিকেল, অর্থাৎ মাধ্যমের কণাগুলোর গতি চলাচল ছাড়াই, অর্থাৎ উইদাউট নেট মুভমেন্ট অফ দ্য পার্টিকেল, মানে কণাগুলোর কোনো চলন ছাড়াই যে ডিস্টারবেন্স বা যে একটা আন্দোলন হয়, সেখানে এনার্জিটা ট্রান্সফার হয়, সেটাকে কি বলা হয়, ওয়েভ বলা হয়। তো এই ওয়েভ হচ্ছে দু ধরনের, একটাকে বলা হয় ইলাস্টিক ওয়েভ, একটা হচ্ছে ইলাস্টিক ওয়েভ, যেখানে কি হয়, ইলাস্টিক ওয়েভের ক্ষেত্রে একটা মিডিয়ামের দরকার হয়, একটা মাধ্যমের দরকার হয়। আর একটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেখানে কোনো মাধ্যমের দরকার হয় না, মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে বুঝতেই পারছো, ওই কথার মধ্যেই ঢোকানো আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোর পরস্পর চেঞ্জিং এর ফলে কি হবে, সিঙ্ক্রোনাইজ হবে, তার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন হবে, ইলেকট্রিক ফিল্ড এবং হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো কি হয়, ধরো এটা হচ্ছে, আমরা ধরলাম যে এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইদিকে হচ্ছে জেড অ্যাক্সিস। তো কি হয় যে ওয়েভ যেটা, সেটা এইভাবে এইভাবে যাবে, তার মানে এই দিক বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, যে তোমার ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। আর এই দিক বরাবর ধরে নেওয়া হয় যে এই দিক বরাবর, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর এই দিকটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে ডিনোট করা হয়, ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে ডিনোট করা হয়। আর এক্স অ্যাক্সিস বরাবর এই দিকে থাকবে কি, ওয়েভ, অর্থাৎ তরঙ্গটা এই দিক বরাবর যাবে। সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল প্রথম মোটামুটি 1865 সালে বলেছিলেন যে শুধুমাত্র লাইট ওয়েভ, যেটা আলোক তরঙ্গ, এই লাইট ওয়েভটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাকি তখন কিছু আবিষ্কার হয়নি। এবং পরবর্তীকালে বিজ্ঞানী হাইনরিক এটা পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন, অর্থাৎ আইডেন্টিফাইড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থ্রু এক্সপেরিমেন্ট, অর্থাৎ পরীক্ষার দ্বারা হাইনরিক প্রমাণ করেছিলেন যে আলোক তরঙ্গ হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এখান থেকে জিকে হিসেবে কোশ্চেন এসে যেতে পারে, জিকে হিসেবে বলবো না, যে সায়েন্সের কোশ্চেন হিসেবে দিতে পারে, সাধারণ কোশ্চেন হিসেবে, যে কে প্রথম বলেন যে লাইট ওয়েভ হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। কিন্তু পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন যে আলোক তরঙ্গ একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা হচ্ছে বিজ্ঞানী হাইনরিক। তাহলে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কি বলতে পারি, একটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড আর যে ম্যাগনেটিক ফিল্ড, এরা পরস্পর কিভাবে থাকে, পারপেন্ডিকুলার থাকে, অর্থাৎ 90 ডিগ্রি ভাবে থাকবে, পারপেন্ডিকুলার হয়ে থাকবে। আর জানবে যে তরঙ্গটা যখন 90 ডিগ্রি ভাবে যখন চলাচল করে থাকে, তখন কি হয়, সেটাকে ট্রান্সভার্স ওয়েভ বলা হয়, ট্রান্সভার্স। তাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আর একটা জিনিস জানবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, আর ট্রান্সভার্স ওয়েভ কি প্রপার্টিজ দেখায়, সেটা হচ্ছে পোলারাইজেশন ধর্ম দেখায়, পোলারাইজেশন। পোলারাইজেশন কি, হোয়াট ইজ পোলারাইজেশন, সংক্ষেপে যদি বলতে যাও তাহলে হচ্ছে একটা অভিলম্ব তলের মধ্যে তরঙ্গটা যদি সুসজ্জিত ভাবে একটা ডেফিনিট প্লেসে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে সেইটাকে কি বলা হয়, পোলারাইজেশন বলে, সেই ধর্মটাকে, যেটা একমাত্র ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে সম্ভব। ইলেকট্রিক ফিল্ড, ইকুয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, দুটোর ক্ষেত্রে ইকুয়েশন দেখো, ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তারপরে বি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। অর্থাৎ
এই দুটোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সি আর হচ্ছে যে ফেজটা একই দশাতে একই মানেই থাকে। ফ্রিকোয়েন্সি আর হচ্ছে চেঞ্জ অফ ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দুটোই কি থাকবে, একই থাকবে, সেম থাকবে। তো দেখো যে বিভিন্ন স্পেকট্রাম গুলো আছে, সেই স্পেকট্রাম গুলোর তোমাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর হচ্ছে ওয়েভ লেন্থটা জানতে হবে। প্রথমে তা বলে দিই যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থের মধ্যে কি থাকে, দুটো পরস্পর ব্যস্তানুপাতে থাকে, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি বেশি হবে তার ওয়েভ লেন্থ কম হবে। তা আমি ডিসেন্ডিং অর্ডারে সাজালাম, অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি অনুযায়ী পরপর সাজাচ্ছি। তো প্রথমে হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মির ফ্রিকোয়েন্সি হচ্ছে সব থেকে বেশি, মানে 3 × 10⁻19 থেকে 10⁻22 হার্জ। তুমি শুধু মাথায় যেটা আছে সেটুকু মনে রাখবে, আগে 3 ছিল ওটুকু না মনে রাখলে হবে। 10⁻19 থেকে 10⁻22 হচ্ছে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তারপরে এক্স রশ্মি যেটা হবে এই পাওয়ার থেকে 3 করে কমিয়ে নেবে, অর্থাৎ 10⁻16 থেকে 10⁻19। তারপরে হচ্ছে ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, এই ক্ষেত্রে 2 কমাবে, অর্থাৎ 10⁻14 থেকে 10⁻16। তারপরে যেটা ভিজিবল দৃশ্যমান আছে, অর্থাৎ আমাদের বেনিয়া সহকালেতে যে কালার যে রঙগুলো আমরা দেখি সেই ভিজিবল গুলো, ওইগুলো কি হচ্ছে আরো এবার আবার 2 কমিয়ে নিবে, 10⁻12 থেকে 10⁻14। তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে কি হলো 19 থেকে 22, 16 থেকে 19, তারপরে আছে 14 থেকে 16, 12 থেকে 14। অর্থাৎ এটার যেটা মিনিমাম থাকছে এইখানে ম্যাক্সিমাম হচ্ছে, এই জিনিসটা প্রথমে মনে রেখে দেবে, তাহলেই তো 4টে হয়ে গেল। এবার ইনফ্রারেড আর মাইক্রোওয়েভ এইগুলো বাকি আছে, তাহলে হয়ে যাবে। ইনফ্রারেডের ক্ষেত্রে সেম আবার 3 করে কমিয়ে নেওয়া, মানে 10⁻11 থেকে 10⁻14। এই যে রেঞ্জগুলো যেগুলো আছে না, এগুলো এক একটা বই এক এক রকম থাকতে পারে, এক একটা বই এক এক রকম বলতে হয়তো একটুকু হেরফের থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। আশা করা যায় হয়তো রেঞ্জ দিলে পরে প্রথমকারগুলোর ক্ষেত্রে থাকবে, কারণ প্রথমকারগুলোর ক্ষেত্রে সব বই একই জিনিসই থাকে। আর এমনিতে তোমাকে দিতে পারে হয়তো ফ্রিকোয়েন্সি অনুযায়ী পরপর সাজাতে বলবে। তো মাইক্রোওয়েভের দেখো যে 10⁻12 থেকে 10⁻10 থেকে 10⁻12, আর রেডিও ওয়েভের ক্ষেত্রে হচ্ছে 10⁻5 থেকে 10⁻11। এগুলো কি সব হার্জ, মানে হচ্ছে কম্পাঙ্ক, এদের প্রথম কম্পাঙ্ক বললাম। এবার তাহলে কি বলেছি যে কম্পাঙ্ক যাদের বেশি হবে ওয়েভ লেন্থটা কি হবে, ওয়েভ লেন্থ হবে কম, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেটা গামা রশ্মি, অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি তার ওয়েভ লেন্থটা কি হবে, সব থেকে কম, তার ওয়েভ লেন্থটা হচ্ছে সব থেকে কম। বা তোমাকে যদি বলে যে হুইচ স্পেকট্রাম হ্যাজ শর্টেস্ট ওয়েভ লেন্থ, তাহলে হচ্ছে গামা রশ্মির হচ্ছে শর্টেস্ট ওয়েভ লেন্থ আছে। এটা কি হবে 10⁻−11 থেকে 10⁻−14 মিটার। আগেরটা হচ্ছে হার্জে বললাম, আর এগুলো সব এখন কিসে হবে, মিটার এককে বলবো। তারপর 3 কমিয়ে দাও, 10⁻−8 থেকে 10⁻−11। তারপরে তোমার আল্ট্রাভায়োলেট রশ্মিটা কি হবে 10⁻−7 থেকে 10⁻−9। তারপরে যেগুলো ভিজিবল আছে, ভিজিবল গুলো ভ্যারি করে হচ্ছে 10⁻−5 থেকে 10⁻−6 এর মধ্যে। আর এদের মধ্যে সব থেকে যেটা রেড, লাল আলোর ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়, সব থেকে বেশি হয়, 700 থেকে 750 মিটার পর্যন্ত হয়। তারপরে যেটা ইনফ্রারেড আছে, ইনফ্রারেডের ক্ষেত্রে কি হবে 10⁻−4 থেকে 10⁻6। নেক্সট হচ্ছে মাইক্রোওয়েভ, আর দুটো আছে রেডিও ওয়েভ। মাইক্রোওয়েভের ক্ষেত্রে কি হবে 10⁻−2 থেকে 10⁻−3। আর যেটা তোমার রেডিও ওয়েভ আছে 10⁻−1 থেকে 10⁻4, অর্থাৎ মাইনাস কাটিয়ে এর দিকে চলে যাচ্ছে। তাহলে গামা রশ্মি দেখো, এবার এগুলোর ইউজটা জানতে হবে, ব্যবহারগুলো জানতে হবে। তো গামা রশ্মি তোমার কি হয় যে যে সমস্ত তেজস্ক্রিয় মৌলগুলো থাকে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেগুলো থাকে, সেইগুলো থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হয়। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বলতে পারো। আর এটা হচ্ছে মোর পেনিট্রেটিং, মানে এর ভেদন ক্ষমতা বেশি হয়। তারপরে কি করতে পারে, সজীব কোষ যেটা লিভিং সেলকে কি করে ধ্বংস করতে পারে, ইট ক্যান ড্যামেজ দ্য লিভিং সেল, ইট ক্যান ড্যামেজ দ্য লিভিং সেল। এটা যে রেডিওথেরাপির ক্ষেত্রে ব্যবহার করা হয় স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফিকেশন, স্টেরিলাইজ করতে বা জীবাণুমুক্ত করতে গামা রশ্মি ইউজ করা হয়। এবার দেখো যে এক্স রশ্মি, সবাই জানো যে এক্স রশ্মি অনেক ছোটবেলা থেকেই পড়েছি যে বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। এক্স রশ্মিকে কিভাবে সৃষ্টি করা যেতে পারে, যেগুলো উচ্চ গলনাঙ্ক যাদের, যেমন হচ্ছে প্ল্যাটিনাম, তারপর হচ্ছে টাংস্টেন, এদের উপর দিয়ে তুমি যদি বিশাল হাই স্পিডে ইলেকট্রনকে পাঠাতে পারো,
হাই স্পিডে যদি ইলেকট্রনকে যদি পাঠানো হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স রশ্মি উৎপন্ন হবে। এক্স রশ্মি ব্যবহার কি আছে জানো, যে ভাঙা হাড়টার পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয়, তাই আর কারণটা এই ইউজটা লিখলাম না। নেক্সট চলে এসো আল্ট্রাভায়োলেট রশ্মি, ইউভি। আল্ট্রাভায়োলেট রশ্মি বিজ্ঞানী রিটার আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী রিটার। ইউভি বিজ্ঞানী রিটার আবিষ্কার করেছিলেন। এটা জানো যে সূর্য থেকে যে রশ্মি আসে সেখানে তো আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, আর তাছাড়া পরীক্ষাগারে ল্যাবরেটরিতে যদি তুমি প্রস্তুত করতে যাও তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, হাইড্রোজেন গ্যাস বা জেনন গ্যাসের উপর দিয়ে তোমাকে ইলেকট্রিক চার্জ পাঠাতে হবে। ইলেকট্রিক চার্জ যদি হাইড্রোজেন বা জেনন গ্যাসের উপর দিয়ে পাঠানো হয় তাহলে লো প্রেসারে, তাহলে সেই ক্ষেত্রে ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি উৎপন্ন হবে। দেখো এবার ইনফ্রারেড, এটা খুবই ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমরা গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে পড়েছিলাম। গ্রিন হাউস এফেক্টের ক্ষেত্রে যে সূর্য থেকে আগত যে ক্ষুদ্র তরঙ্গের দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, যেটা বাংলা বলা হয় অবলোহিত রশ্মি বা হচ্ছে ইনফ্রারেড রশ্মি, এটা কি হয় যে বায়ুমণ্ডলে আসে কিন্তু ক্ষুদ্র তরঙ্গ হওয়ার জন্য সেই পরিমাণে প্রতিফলিত হয় না এবং যে গ্রিন হাউস ইফেক্ট গ্যাসগুলো থাকে সেইগুলো ধরে রাখে। তো সেই ক্ষেত্রে ইনফ্রারেড রশ্মি জানো যে 60%, অর্থাৎ সৌরশক্তির যে 60% যত রশ্মি আছে তার মধ্যে 60%টাই হচ্ছে ইনফ্রারেড রশ্মি। তাহলে ইউজড ইন, ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে ইউজড ইন তোমার রিমোট, টিভি রিমোটে যে রশ্মি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফ্রারেড, ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনফ্রারেড ইউজ করা হয়। তারপরে হচ্ছে নাইট ভিশন ডিভাইস, রাত্রেবেলায় কোনো জিনিস দেখার জন্য সেই ক্ষেত্রে নাইট ভিশন ডিভাইসের জন্য ইনফ্রারেড রশ্মি ইউজ করা হয়। তারপর তোমার টেলিস্কোপে সেন্সর থাকে, টেলিস্কোপে যে সেন্সরের বিভিন্ন যে অংশ পার্টগুলো থাকে সেইগুলোর জন্য ইনফ্রারেড ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভটা কি হচ্ছে যে টেলি যোগাযোগের ক্ষেত্রে কি করা হয়, মাইক্রোওয়েভ ইউজ করা হয়। সেটা ওয়্যারলেস নেটওয়ার্ক, তারপরে হচ্ছে তোমার রিলে নেটওয়ার্ক, র্যাডার বা হচ্ছে স্যাটেলাইট, তারপরে হচ্ছে স্পেসক্রাফট, এইসবের ক্ষেত্রে বা এই সবগুলোকে এক কথাতে বলা হয় টেলিকমিউনিকেশন, সেই ক্ষেত্রে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। এই কোশ্চেনটা এর আগে বারবার পড়েছে, তো ভালো করে লাস্টের দুটো ভালো করে একটু দেখে নেবে, এগুলো থেকে কোশ্চেন চলে আসে, ইনফ্রারেড আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ। তোমাদের ফার্স্টে বললাম যে 12-13 মিনিটের একটা ক্লাস, তো এখান থেকে কোশ্চেন আর কি হতে পারে, কোশ্চেন ওটাই হবে যে কার সব থেকে ফ্রিকোয়েন্সি কম বা কার ফ্রিকোয়েন্সি বেশি, কার ওয়েভলেন্থ কম, কার ওয়েভলেন্থ বেশি, কোনটা কি কাজে ব্যবহার করা হয়। তাই এমসিকিউ আর দেখালাম না, কারণ এখান থেকে এইটুকু পড়লেই তোমার এমসিকিউ হয়ে যাবে, এখানে তো ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলার নেই। বা হয়তো তোমাকে ফ্রিকোয়েন্সি তিনটে বা চারটে স্পেকট্রামের হয়তো ফ্রিকোয়েন্সি বললো যে ক্রমবর্ধমান, ছোট থেকে বড় বা বেশি থেকে কম, এরকম সাজাও, সেরকম বলতে পারে। তাই এখান থেকে এই জায়গাটা করলে হয়ে যাবে। শেষ পর্যন্ত যারা দেখলে তাদের জন্য, যারা পরীক্ষা প্রস্তুতিতে ওয়্যারলেস অপারেটরের মেনের কোর্স করতে চাইছো, তোমরা যারা করতে চাইছো রুটিনটা দেখে যাও, যে থার্সডে, তারপরে হচ্ছে এখানে একটু রুটিনটা ভুল আছে, মানে এখন নতুন রুটিন চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে থার্সডে আছে, সানডে আছে, আর একটা হচ্ছে ফ্রাইডে, মানে বৃহস্পতি, শুক্র আর হচ্ছে রবি, এই 3 দিনকে ক্লাস হয়। ঠিক আছে, তোমরা যারা জয়েন করতে চাও তোমরা জয়েন করতে পারো। যে অনলাইন যেটা গুগল মিটে লাইভ ক্লাসটা হয়, রেকর্ডিং, পিডিএফ, এই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের পরে পরে পেয়ে যাবে। এবং বোর্ডের দেওয়া যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ক্লাস হচ্ছে। 8 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়েছে, অর্থাৎ 8ই মে থেকে ক্লাস স্টার্ট হয়েছে, যে ক্লাসগুলো হয়ে গেছে ঠিক পেয়ে যাবে। আর ফিজিক্স বা কম্পিউটারের ক্ষেত্রে অন্যজন থাকবে, তবে বেশিরভাগ ক্লাসটা আমি নিজেই করাই। আর কোর্স ফিস দেখো, যারা নতুন ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য কোর্স ফিস হচ্ছে 2000 টাকা, 2000 রুপিস কোর্স ফিস আছে। এই যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, যে 7797427474, এই নম্বরে যদি বিশেষ আর জানা দরকার থাকে তাহলে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা সেখানে ফোনপে বা গুগল পে করে দিয়ে সেই পেমেন্টের স্ক্রিনশট এবং হচ্ছে যে কোনো একটা প্রিলি অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে আইডি প্রুফ, যে কোনো নয়, মানে ওয়্যারলেস অপারেটরের প্রিলি অ্যাডমিট কার্ড বা পিএমটি অ্যাডমিট কার্ড এবং একটা আইডেন্টিটি প্রুফ দিলেই তুমি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবে। এটা 2রা ডিসেম্বর বা এইসব জিনিসগুলো আগে প্রথম ব্যাচ যেটা স্টার্ট হয়েছিল ওদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে, সেই জন্য এটা লেখা আছে। তোমাদের নতুন ব্যাচ যেটা সেটা 8ই মে থেকে স্টার্ট হয়েছে।
আর যদি তা বুঝতে কোনো অসুবিধা থাকে, ফোন করে পাবে না, ফোন করে হয়তো পাবে না, তো সেই ক্ষেত্রে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো।